দেখেন, নির্বাচন নিয়ে আলোচনাটা খুব এক্সস্টেড হয়ে গেছে এবং খুবই আননেসেসারি মনে হয় সামটাইমস। যেই মানুষটাকে আমরা দাওয়াত দিয়ে এনে একটা সরকার প্রধান বানাইলাম, তাকে তার নেতৃত্বে সারা জাতি একত্রিত হয়েছে, একমত হয়েছে এবং তাকে সমর্থন দিয়েছে। সে একটা ডেডলাইন দিয়েছে যে 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের ভিতর নির্বাচন হবে। এরপরেও প্রত্যেক দিন নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে, দিন তারিখ বলেন, সময় বলেন, লিখিত দেন, তফসিল ঘোষণা করেন, পিছানো যাবে না, আগানো যাবে না, এই কথাটা বলাটা খুবই অন্যায্য আর কি, এটা আমার দৃষ্টিতে। হ্যাঁ, আপনি তারপর রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে, এটা তার ন্যায্য দাবি, কারণ বড় দলগুলো গত 17-18 বছর থেকে আপনার একটা ন্যায্য ভালো নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, অতএব তার রাইট আছে এটা নিয়ে কথা বলবার। এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূসকে তো এটা বারবার বলেছেন, উনি শতবার বলেছেন, এবং এইটা ফাইনাল হবে কখন উনি বলেছেন বেশি সংস্কার কম সংস্কারের কথা, এবং কতটুকু সংস্কার কম আর বেশি এটার আলোচনাটাই কিন্তু এখন চলছে। গতকালকে আপনারা যেটা দেখেছেন লঞ্চ করেছে, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেটা হচ্ছে ঐক্যমত কমিশনের নেতৃত্বে সংস্কারের যে আলোচনা প্রস্তাবনাগুলো একত্রিত করা হয়েছে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দল আসলে কতটুকুতে একমত হয়, যতটুকুতে একমত হবে অতটুকু উনি করবেন। উনি একমতের বাইরে যে যাবেন না এতটুকু আমরা নিশ্চিত হয়ে গেছি, বাকিটুকু উনি রেখে দেবেন। এবং কি পদ্ধতিতে করা হবে, এটাকে শুধু প্রজ্ঞাপন জারি করে করা হবে না, এটার জন্য আমরা পার্লামেন্টের জন্য অপেক্ষা করব। এই পদ্ধতিগুলোর আলোচনা কিন্তু গতকালকে থেকে শুরু করে আজকে এবং ঈদের পরে আরও সিরিজ অফ মিটিং চলবে বলে আমাদেরকে বলা হয়েছে। এই প্রসেসটা হয়ে গেলেই কিন্তু আপনার কম সংস্কার আর বেশি সংস্কারের রোডম্যাপটা পেয়ে যাওয়া যাবে। এরপরে হচ্ছে সবাই একমত হওয়ার ব্যাপার যে কতটুকু করবো কতটুকু করবো না। গতকালকে বেশ কয়েকটা রাজনৈতিক দল আপনার এপ্রিল মে জুনে নির্বাচন করবার কিছু সমস্যার কথা বলেছেন, যেমন ধরেন প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টি, ঝড়, এরপরে হচ্ছে অনেক এলাকা প্লাবিত হয়ে যাবে বাই দিস টাইম, ভোট সেন্টারে মানুষজন আসতে পারবে না ছাতা নিয়ে অথবা নৌকা পার হয়ে, নিম্ন এলাকা যেগুলো আছে এগুলো তলিয়ে যাবে। তো সেই আবহাওয়ার বৈরী বাস্তবতাটা ওনাকে বিবেচনা করবার জন্য বলেছেন। কিন্তু একদম ডেডলাইন চাওয়াটা এটা আমি মনে করি যে কেউ চাইতে পারে, বাট আমরা বোধ করছি যে মানে ডিসেম্বর থেকে এদিক সেদিকও হইলো 2-3 মাস এদিক সেদিক হইতে পারে আর কি। তো এই জন্য মোটা দাগে পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক ফোকাস দেওয়াটা অথবা পুশ করাটা, এটা আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পরিপন্থী। এবং এই ন্যারেটিভটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ। বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে একটা প্রক্সি ওয়ারের চেষ্টা করা হচ্ছে, রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে আমেরিকা এবং চায়নার মধ্যে ইউক্রেনের মতো করে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা চলছে। এই যুদ্ধটা হলে পরে প্রফেসর ইউনূস একটা অজুহাত পাবেন, অজুহাত পাইলে পরে উনি নির্বাচনটা পিছাই দেবেন, উনি আর নির্বাচন করবেন না। সেই যুদ্ধের জন্য উনি আবার উস্কাইতেছেন, বিভিন্ন পক্ষকে উস্কাচ্ছেন, এরকম একটা কথা প্রচলিত আছে। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বারবার আসতেছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই দিল্লির সাথে সম্পর্কের প্রশ্ন বারবার আসতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা বোধ করি 24-এর গণ অভ্যুত্থানের বিপক্ষের প্রশ্ন। এই প্রশ্নগুলো করবার জন্য জাতি আসলে প্রস্তুত ছিল না। তো এই জন্য আমরা বোধ করছি যে নির্বাচনটা যে পার্থক্যটা আছে, যে দাবিটা বড় দলগুলো থেকে করা হচ্ছে, প্রফেসর ইউনূস যেটা প্রস্তাব করেছেন, এর ভিতরে দূরত্বটা খুব সামান্য, খুব বেশি না। এবং আমরা এটা আশঙ্কা করছি যদি রাজনৈতিক দলগুলো খুব বেশি প্রেশার দেয় উনি আসলে রিজাইন করে চলে যাবেন। এবং এইরকম একটা বাস্তবতায় যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব উনি ছেড়ে দেন, এটা সিম্পলি একটা দিল্লির করদরাজ্যে পরিণত হবার সকল উপাদান উপকরণ এখানে খুঁজে পাবে। এবং রিজাইন করার পরের দিন দেখবেন আওয়ামী লীগের লাখ লাখ লোক আপনার বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে ত্রাসের রাজত্ব কায়েম করবে। এই বাস্তবতা আমরা কেউ হ্যান্ডেল করতে পারবো না, কারণ ওনার যে ইমেজ, এই ইমেজের 10% ইমেজওয়ালা মানুষও বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। দেশে বিদেশে বাংলাদেশকে যে প্রোটেক্ট করবে, ডিফেন্ড করবে, সেই বাস্তবতাটা অন্য কারো নাই। তো এই জন্য আমরা বোধ করছি প্রস্তাব করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, আলাপ তর্ক সব তোলা যেতে পারে, কিন্তু ওনার উপরে আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। কোনোভাবেই এটা জুন পার হওয়ার কোনো সুযোগই নাই। উনি নিজেও যথেষ্ট বিরক্ত এই মুহূর্তে, এবং মাঝখানে দেখেছেন উনি আসলে ক্যাবিনেটে উনি রিজাইন করতে চেয়েছেন। তো সেই জায়গাতে আমাদের বক্তব্য ছিল মূলত 3টা। প্রথম বক্তব্য ছিল যে আপনার ঐক্যমত কমিশন যেটা গঠিত হয়েছে, এই প্রত্যেকটা কমিশনের কার্যপরিধি লিখিত কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি। আমরা বলেছি যে এটা একটা লিখিত ফ্রেমওয়ার্ক দরকার, যে এই কমিশনগুলো আসলে কি করবে, কেন করবে, কতদিনের মধ্যে করবে, করতে গিয়ে তার চ্যালেঞ্জ কী, যেন এই কমিশনকেও আমরা জবাবদিহিতার অধীনে আনতে পারি স্বচ্ছতার খাতিরে।
দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে গতকালকে মাননীয় আইন উপদেষ্টা ওনার দপ্তরের কাজের একটা ফিরিস্তি দিয়েছে যে উনি আসলে ওনার দপ্তরে কী কী সংস্কার করেছেন, এবং ওই প্রসঙ্গে আমি বলেছি যে তাহলে উনি কেন প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেক উপদেষ্টা কেন একটা জবাবদিহিতা দেবেন না গত 10 মাসে ওনাদের আমলনামাটা কী, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে হোলও একটা জবাবদিহিতা করা দরকার যে গত 10 মাসে আমরা দেশের জন্য কি করেছি এবং কি কি করতে পারি নাই, কোথায় কোথায় বাধা ছিল সেগুলো বলা দরকার। যে আমলাদের কারণে পারি নাই, অথবা প্রশাসন আপনাদেরকে সাহায্য করছে না, অথবা দুর্নীতির কারণে পারছেন না, অথবা আপনাদের উপদেষ্টাদের অযোগ্যতা কেন পারছেন না, সেগুলো জাতির কাছে খোলামেলা বলে দেওয়া দরকার। থার্ড যেটা বলেছি নির্বাচনের ব্যাপারটাতে বলেছি যে দূরত্বটা আলোচনার ভিত্তিতে কমিয়ে ফেলা দরকার। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.